আচ্ছা, জাস্ট আমি প্রথমে সার্চ দিলাম আর কি গুগল ম্যাপ ডিস্টেন্স এপিআই দিয়ে সার্চ দেওয়ার পর ফার্স্ট লিঙ্ক যেটা আসলো developers.google.com/maps/documentation/distance matrix। আমরা যদি শুধু ডকুমেন্টেশন পর্যন্ত ঢুকি তাহলে দেখেন কি মানে মানে সম্পূর্ণ ম্যাপ রিলেটেড যত ডকুমেন্টেশন আছে সবকিছু এখানে কোড করা আছে। জাভাস্ক্রিপ্টে যদি এপিআই চাই, এটা হচ্ছে গিয়ে ম্যাপস ফর ওয়ার্ক, এখানে ফুললি ম্যাপসটা বোধহয় ওখানে হয়ে যাবে। এই যে ম্যাপস ইমেজ এপিআই, ওয়েব সার্ভিস এপিআই, এখানে সবগুলি দেখাচ্ছে। আবার এটা হচ্ছে আইওএস এর জন্য গুগলের এসডিকে দিয়ে দিবে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য একদম কোড করে দেওয়া আছে। এগুলি আমরা অবশ্যই ইমপ্লিমেন্ট করেছি। এই যে ঠিক আছে, মানে এই ধরনের কোড লিখলে এই ধরনের একটা আউটপুট আসবে, এটা ওরা দেখাচ্ছে আর কি। ঠিক আছে, এই যে মুভ ক্যামেরা, অ্যাড মার্কার, এগুলি কাজ আমরা করছি না, টাইটেল, স্নিপেট। তো এখানে জাস্ট এগুলির সবগুলোর এক্সাম্পল সহ কোড দেওয়া আছে, মানে সম্পূর্ণ নাই। এখানে কিভাবে একদম, আমরা তো এপিআই কি জেনারেট করা এখানে নাই, তাই না? এপিআই কি জেনারেট করা, ম্যানিফেস্ট এগুলো অ্যাড করা, ওই ব্যাপারগুলো নাই। হ্যাঁ, কোড দেওয়া আছে বেসিকটা। ওয়েব সার্ভিসে গেলে আমরা ওই ব্যাপারগুলো পাচ্ছি, যে এখানে দেখেন ডিস্টেন্স ডিরেকশন এপিআই, তারপরে ডিস্টেন্স ম্যাট্রিক্স এপিআই, এরকম অনেকগুলো আছে। এগুলো এইচটিটিপি এপিআই বলে আর কি এগুলোকে। এখানে স্ট্রাকচারটা থাকে একটা ওয়েবের লিংক, যেখানে আমরা এইভাবে ফরম্যাটে সাজায় দিলে, লিংকটাকে যদি সাজায় দিই তাহলে আমরা একটা জেসন ফরম্যাটে অথবা এক্সএমএল ফরম্যাটে আমরা রিটার্নটা পেয়ে যাব। ঠিক আছে, তো ডিস্টেন্স ম্যাট্রিক্স বলে যে কোনো একটা নিচ্ছি। আমি যদি প্রথমে এটাকে চিন্তা করি যে আমি এটা জানতে যাচ্ছি ডিরেকশন, আচ্ছা ডিস্টেন্সটা নেই, ডিস্টেন্সটা সুবিধা হবে কাজ করতে। আমরা জেসন পেয়ে গেলে এরপরে তো এটার পার্স করা ব্যাপার না, তাই না? পার্সিং তো পারি। তো এই কোডটা নিলাম, এখানে কিছু নেই। তো আউটপুট যেটা, আউটপুটে চাচ্ছে যে হয় জেসন না হয় এক্সএমএল। যদি জেসন লিখি তাহলে দেখেন আমাদের জেসন আউটপুট পাওয়া যাচ্ছে, আর যদি এক্সএমএল লিখি তাহলে এক্সএমএল আউটপুট পাওয়া যাচ্ছে। মানে যাই হোক, এটা এরর মেসেজ দিচ্ছে এখন, কিন্তু স্ট্রাকচারটার কথা বলতেছি আর কি, যে যদি জাস্ট জেসন লিখি তাহলে জেসনে আমরা আউটপুটটা পাবো, এক্সএমএল লিখলে এক্সএমএল পাবো। তার মানে ও যদি পুরো ফরম্যাটটা প্যারামিটার সাজানো থাকে, তাহলে যদি জেসন লেখা থাকে তাহলে আউটপুটটা আসবে জেসনে, এক্সএমএল লেখা থাকলে আসবে এক্সএমএল এ। এরপরে দেখি প্যারামিটার কি চাইছে। দেখেন প্যারামিটারস, এখানে রিকোয়ার্ড প্যারামিটার আছে দুটা, একটা হচ্ছে অরিজিন আর একটা হচ্ছে ডেস্টিনেশনস, মানে কোথা থেকে কোথায় যাব, এই দুইটা। এখানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা নিচ্ছি জাস্ট দেখানোর জন্য আর কি, যে প্যারামিটারের পরিবর্তে আমি এই জায়গাটা দিলাম, আর ডেস্টিনেশন যেটা বসাবো তার আগে একটা এম্পারসেন্ট সাইন দিচ্ছে। ঠিক আছে, মানে এখানে প্রত্যেকটা প্যারামিটারকে এম্পারসেন্ট সাইন দিয়ে আলাদা করা হয় আর কি। তো এটা হচ্ছে ডেস্টিনেশন, দেখি এটাকে অ্যাপ্লাই করে কি হয়। এম্পারসেন্ট সাইন দিয়ে এটাকে আলাদা করলাম, দুইটা প্যারামিটার বসলো। যখন এন্টার দিচ্ছে দেখেন আউটপুট কি আসলো। ঠিক আছে, মানে এটা হচ্ছে জেসনের আউটপুট। আমরা যদি চাই এক্সএমএল এ, তাহলে এখানে জাস্ট জেসনের পরিবর্তে এক্সএমএল। ঠিক আছে, এই সেম জিনিসই সে এক্সএমএল এ দেখাইলো আর কি। তো আমি জেসনে যাই, তাহলে আমরা যেহেতু জেসন পারি, তো এখানে স্ট্রাকচার দেখলে আশা করি বুঝবো এখানে কি কি দিল আমাকে। ডিসটেন্স এখানে টেস্ট, এই যে 320 কিলোমিটার দূরত্ব, ভ্যালু এটা আবার মিটারে বোঝে পাস করলো। কতক্ষণ সময় লাগবে, ডিউরেশন 3 ঘন্টা 50 মিনিট। এগুলো আমরা গুগল ম্যাপটা ইউজ করে দেখবেন এভাবে আমাদেরকে রেজাল্ট গুলো দেখাচ্ছে। তার মানে এই জেসনটাকে পার্স করে ও বিভিন্ন ফরম্যাটে আমাকে সাজায় দেখাচ্ছে। ঠিক আছে, কতটুকু সময় লাগবে। এখানে কি কমা দিয়ে কয়েকটা দেওয়া আছে নাকি? এটা অন ল্যাটিটিউড লংজিটিউড, ডেস্টিনেশন দুটো, এখানে দুটো ডেস্টিনেশন দেওয়া আছে, ডিসটেন্স ডিউরেশন, ডিসটেন্স ডিউরেশন। ঠিক আছে, দুটো ডেস্টিনেশনের ডিরেকশন দেখাচ্ছে। এই যে একটা ভার্টিক্যাল বার দিয়ে ও আসলে মাল্টিপল ডিসটেন্স, যদি আমি চাই এখান থেকে এই জায়গার ডিসটেন্স কত আর ওই জায়গার কত, একই কোয়েরিতে আমি জানতে চাচ্ছি, তাহলে এই ভার্টিক্যাল বার দিয়ে আমি আরেকটা জায়গা বলে দিতে পারি। আমি যদি এটা কেটে দিই, এখন একটা আসবে ডিসটেন্স
লোডিং। আচ্ছা, এরপর এলিমেন্টস দেখেন, এখন জাস্ট একটার জন্য যেহেতু আমরা দিলাম, জাস্ট একটার ইনফরমেশন দেখাচ্ছে নাকি জিরো রেজাল্ট? না, এটা ভুল আসছে কিছু একটা তথ্য। রোজ মাল্টিপল রুট থাকে না, কয়েকটা রুট থাকে তো, যে এদিক দিয়ে গেলে এতখানি, ওদিক দিয়ে গেলে এতখানি, তো এই অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট রুট দেখাচ্ছে। 837 কিলোমিটার, 320 কিলোমিটার, দুটা ডিস্টেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিস্টেন্সের জন্য আর কি, মানে যেভাবে হোক এখানে পুরোপুরি ডেসক্রাইব করা আছে, মানে কি দিলে কি হবে। ঠিক আছে, এভাবে জাস্ট প্যারামিটারগুলো এখানে অ্যাড করে দিতে হয় আর কি, সাথে একটা এম্পারসেন্ট সাইন দিবেন যদি আরেকটা দরকার হয়। এখানে দেখেন অপশনাল প্যারামিটারও কিছু আছে। অপশনাল প্যারামিটার হচ্ছে কি, এপিআই কি। এপিআই কিটা কি জিনিস? আমরা যেটা জেনারেট করব, এপিআই কিটা এখানে দিতে হবে। কিন্তু যখন আমরা এপিআই কি দেব, আমরা যে ডিভাইস থেকে বা যে অ্যাপ্লিকেশন থেকে ইউজ করার জন্য এপিআই কিটা আমরা জেনারেট করছি, ওই অ্যাপ্লিকেশন থেকে শুধু ইউজ করা যাবে, বাইরে থেকে করা যাবে না। ঠিক আছে, যেমন আমরা যদি এখন আমাদের ওই এপিআই কিটা এখানে দেই, তাহলে কিছু হবে না, বলবো যে এই এপিআই কি এই ডিভাইস থেকে অ্যালাউড না, মানে এই আইপি থেকে বা এই ডিভাইস থেকে অ্যালাউ করার নাই, সেটা দিবে না। তো এরকম আর কি বিভিন্ন মোডে দেওয়া আছে, বিভিন্ন ভাবে প্যারামিটার সবগুলো পাস করে দিতে হয়। এগুলো হচ্ছে ডিস্টেন্সের জন্য। এই যে ড্রাইভিং ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, এটা হচ্ছে ট্রাভেল মোড। এই যে মোড, মোড লিখে যদি এই চারটার মধ্যে বিভিন্ন জিনিস দেই, তাহলে ওয়াকিং ডিস্টেন্স হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট দেখাবে। মানে অ্যাপ্লাই করা হচ্ছে এরকম ভাবে, ধরেন আমি মোড চাচ্ছি, এম্পারসেন্ট মোড ইকুয়ালস টু, এই যে ধরেন ওয়াকিং, ওয়াকিং। ঠিক আছে, অ্যাপ্লাই করে হবে, কিন্তু কোনোভাবে স্পেস যাতে না থাকে, এক্সট্রা স্পেস থাকা চলবে না কিন্তু লিংকের মধ্যে। দেখেন ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওয়াকিং ডিস্টেন্স ডিফারেন্ট। 309 কিলোমিটার, এর আগে কত ছিল? এটা কেটে এন্টার দিলাম, 320 কিলোমিটার। ঠিক আছে, নর্মালি এটা কিসের ডিস্টেন্স দিছে আমি জানি না, বা কোন জায়গা থেকে কোন জায়গা, আমরা তো এটা মানে ম্যাপে ভিউ না হলে বলতে পারবো না আসলে কোন দিক দিয়ে সে ডিরেকশন দেখাচ্ছে। তো বাইসাইক্লিং, ড্রাইভিং, এরকম বিভিন্ন মোড আর কি। অ্যাপ্লাইড সিস্টেমটা বুঝছেন তো? জাস্ট প্রথমে প্যারামিটারের নাম ইকুয়ালস টু ভ্যালু, এভাবে জাস্ট অ্যাপ্লাই করতে হয়। যতগুলো প্যারামিটার দিচ্ছি মাঝে একটা এম্পারসেন্ট সাইন দিতে হয়। এগুলো হচ্ছে যদি একটু অ্যাডভান্সড লেভেলের কিছু বানাতে চান, তখন আপনারা এই এপিআই গুলোকে ব্যবহার করতে পারেন। তখন দেখা যাবে আমরা ওয়ার্ল্ড কাপের ইয়েটা করার সময়, মানে এপিআইটা যখন দেখালো pathras.com/apps এরকম একটা ছিল না, তো এটা আমরা একটা স্ট্রিং এ রেখে তারপর ওই স্ট্রিং এ হিট করছিলাম, তারপর জেসন একটা ডেটা রিটার্ন আসছে। তো তার পরিবর্তে আমরা এখন এই স্ট্রিংটাকে ওই স্ট্রিং এ রাখবো, রেখে এই স্ট্রিংটাতে হিট করবো আর কি। করলে এই জেসন ডেটা আমাদের কাছে যাবে, তখন জেসন এখানে দেখে আমরা পার্স করবো। ঠিক আছে, এগুলো হচ্ছে যদি একদম ম্যাপ নিয়ে ওই মানে নর্মালি গুগলের ডিফল্ট যে ম্যাপটা দেওয়া আছে ওখানে যতটা অ্যাডভান্সড কিছু ফিচার দিচ্ছে, যদি এইগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে চান তখন আপনারা এই জেসনগুলো ব্যবহার করতে পারেন। তো এটা ছিল ডিস্টেন্সের জন্য। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এই ম্যাপটা আপনারা ব্যবহার করেছেন তো নাকি না? ম্যাপটাতে আমাদেরকে জাস্ট দুইটা জায়গা, মানে যদি আমি দুইটা জায়গা প্রথমে সিলেক্ট করে দিই, সে আমাকে কয়েকটা রুট দেখাচ্ছে না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যায়, তার মধ্যে এদিক দিয়ে গেলে এতক্ষণ লাগবে, ওদিক দিয়ে গেলে এতক্ষণ লাগবে, ওদিক দিয়ে এতক্ষণ, তার মধ্যে স্মলেস্ট ডিস্টেন্সটা বলে দিচ্ছে। তো আমাকে আমরা কিন্তু ম্যাপ যে ইমপ্লিমেন্ট করলাম না, অ্যাড মার্কার বা ক্যামেরা মুভ করালাম, ওই কাজগুলো আমরা যখন করছি ওখানে কিন্তু ডিসটেন্স বের করা যায়। তাহলে কিছু বলে নাই, আমরা ডিরেক্ট ডিসটেন্সটা বলে তো, ওটা দেখাইছি তো আপনাদের। হ্যাঁ না, ডাইরেক্ট ডিসটেন্সটা বলে দেখছি। এটা হচ্ছে ধরেন এই একটা ম্যাপ আছে, এরকম একটা ম্যাপ আছে, যদি আমি বলি যে এই জায়গা থেকে এই জায়গা ডিসটেন্স কত, সে স্ট্রেট ডিসটেন্সটা আমাকে দিবে। হ্যাঁ, এটা কিন্তু হয়তো রুট কিন্তু এদিক দিয়ে, রুট হয়তো এদিক দিয়ে গিয়ে এইভাবে আসছে, তো এই ডিসটেন্সটা আমার দরকার, কিন্তু সে তো এটা রিটার্ন করে ডাইরেক্টলি। এই ডিসটেন্স দরকার হলে তখন আমার ওই এপিআই ইউজ করে বলতে হবে। ঠিক আছে, কারণ এটা কোন দিক দিয়ে আছে এইগুলোতে আমাদের পক্ষে ক্যালকুলেট করা সম্ভব না, কারণ এইগুলো খুব হায়ার অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।
এই ম্যাপের মধ্যে ডিএফএস চালায় বিভিন্নভাবে শর্টেজ ডিস্টেন্স বের করতেছে তারা। হ্যাঁ, প্রত্যেকটা নোটকে ধরে ধরে কাজ করছে। তো এইগুলির জন্য যাতে আমাদের ইমপ্লিমেন্ট করতে না হয়, এপিআই দিয়ে রাখছে যে এই লিংকে হিট করলে আমি বলে দেবো কত ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স ম্যাট্রিক্স সব ম্যাপের এপিআই। হ্যাঁ, অনেক আছে, অনেক সার্ভিস আছে, গুগলের যত সার্ভিস আছে সব নিতে পারেন আপনি। এগুলোকে এইচটিটিপি এপিআই বলে আর কি, যে ইউআরএল দেওয়া থাকবে, ইউআরএল হিট করলে সে পেজের মধ্যে হয়তো ওইটাই শুধু লেখা থাকে। যেমন আমি আরেকটা দেখাই, আমাদের গান বানাতে গিয়ে যাদের জন্য বানাচ্ছি, এটা এক ধরনের এপিআই আর কি। ঠিক আছে, এরকম একটা লিংক আমাকে আমার ক্লায়েন্ট দিল, বললো যে এই লিংকে যদি আমি ইন্টারনেট কানেক্টেড অবস্থায় হিট করি, জাস্ট এই লিংকে হিট করলে পেজের মধ্যে আমার ফোন নাম্বারটা লেখা থাকবে। তার মানে আমি কোন অপারেটর দিয়ে ওটাকে ইউজ করতেছি, আমি প্রথমে ডেটা কানেকশন নিচ্ছি আমার ধরেন এয়ারটেল সিম থেকে, মানে ওয়াইফাই দিয়ে এটা কাজ করবে না, কিন্তু ওয়াইফাই বন্ধ রাখলাম, এই যে ডেটা কানেক্ট করলাম, এখানে আমি একটা রিফ্রেশ দিচ্ছি পেজে, দেখেন আমার এয়ারটেল ফোন নাম্বারটা লেখা। ঠিক আছে, তার মানে এই লিংকে হিট করলে সে কিভাবে প্রসেস করতেছে এটা আমার দেখার দরকার নেই। ও আমাকে বলে দিয়েছে যে এই লিংকে যদি হিট করেন আপনার ফোন নাম্বারটা এখানে লেখা থাকবে, আপনি জাস্ট এই টেক্সটটাকে নিয়ে আপনি যে কাজে লাগানো কাজে লাগান। কারণ আমার তো তার ফোন নাম্বারটা জানা লাগবে, এখন ফোন নাম্বার তো সিমের মধ্যে লেখা থাকে না, তাই না? তো আমার ফোন নাম্বার জানা লাগবে, আর ওরা আমাকে লিংক দিল যে এই লিংকে যদি আপনি নেট কানেক্টেড অবস্থায় হিট করেন তাহলে ওর ফোন নাম্বারটা, যে হিট করলো তার ফোন নাম্বারটা পেজে লেখা থাকবে। ঠিক আছে, তো এটা গেল রবির নাম্বারটা, আমি জাস্ট এটাকে চেঞ্জ করে এয়ারটেলে দিয়ে দিলাম, কানেক্ট হোক, আমি রিফ্রেশ দিলে দেখবেন আমার এয়ারটেল নাম্বার চলে আসবে এখানে। হ্যাঁ, এটা আমার ক্লায়েন্ট দিল আর কি। ঠিক আছে, মানে এটা ওদের বিজনেসই, এটা ওদের অপারেটরের সাথে ওদের ডিল আছে। এখন আমি ওটা দিয়ে হিট করলাম, এখন আমার নাম্বার দেখেন ডিফারেন্ট, আমার এয়ারটেল নাম্বার চলে আসছে। তো এটাও এক ধরনের এপিআই, মানে এটার ব্যাক এন্ডে কি হচ্ছে এটা আমরা জানার দরকার নেই, হিট করলে আমি ডেটা পেয়ে যাবো, ইনফরমেশন পেয়ে যাবো। ঠিক আছে, এখন এখানে আমার ফোন নাম্বারটা লেখা আছে, স্ট্রেট এটার মধ্যে যা টেক্সট আছে সবটা টেক্সট আমি নিয়ে নিতে পারলে এটা ফোন নাম্বার পেয়ে গেলাম, এই হচ্ছে ব্যাপার আর কি। তারপরে সাবস্ক্রাইব করার জন্য একটা হিট করলে, একটা লিংক দিলে ওখানে হিট করলে ওর মোবাইল থেকে 10 টাকা কেটে যাবে। এবং সাবস্ক্রিপশন করতে পারলো কিনা, যদি ব্যালেন্স না থাকে, তার মোবাইলে টাকা না থাকে, তখন সাবস্ক্রিপশন আনসাকসেসফুল, ওখানে পেজের মধ্যে লেখা থাকবে আনসাকসেস। ঠিক আছে, আর যদি সাকসেস লেখা থাকে তার মানে আমি শিওর থাকতে পারি ওর মোবাইল থেকে 10 টাকা কাটা হয়ে গেছে। কিভাবে কাটছে এটা ওরা জানে। ঠিক আছে, তো এরকম হচ্ছে এপিআই এর কাজগুলো। তো গুগলও কিভাবে ওর ডিসটেন্স আমাদের দিবে এটা গুগল জানে, শুধু আমি ডেটা পাইলে হলো। এগুলো হচ্ছে এইচটিটিপি এপিআই। এই ওয়ার্ল্ড কাপের জন্য যেটা করা হচ্ছে ওইটাও এইচটিটিপি এপিআই, মানে আমি যেটা করেছিলাম আর কি। তো এটা ব্যাক এন্ডে কি হচ্ছে এটা কারো জানার দরকার নেই, কোথা থেকে ডেটা আসছে জানার দরকার নেই, লিংকে হিট করলে ডেটা পাইলে হলো, এরকম আর কি। হ্যাঁ, বাউন্ড সার্ভিসটা একটু ইমপ্লিমেন্ট করি, কি বলেন? বাউন্ড সার্ভিসটা বোঝানো আমার জন্য মারাত্মক টাফ একটা ব্যাপার, মানে বিরক্তিকর কিছু কোডিং আছে এটার মধ্যে, দেখবেন দেখাচ্ছি, চেষ্টা করবো সর্বোচ্চ বোঝানোর। বুঝলাম, ক্লিক করলে মার্কারে ক্লিক করলে কি হবে? ও আচ্ছা, এটাও গুগল থেকে খুঁজতে হবে লোকেশন দিয়ে। তবে তাদের কিছু আবার জিও কোড আছে, ওই কোডের বাইরে জায়গাগুলো দেখাতে পারে না, এটা আমি দেখেছিলাম। ঠিক আছে, মানে জিও কোড, যেমন ধরেন লিংকটা তো কেটে দিলাম,
দেখেন লোকেশনগুলো এখানে কিন্তু ওরা যেটা বলে কোঅর্ডিনেটের মাধ্যমে দেখেন দেখা নেই, এখানে কিন্তু এমন দেয় ল্যাটিটিউড লঙ্গিটিউড কিন্তু দেয় না তাই না? তাই মনে হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু একদম ডিরেক্টলি নাম লিখে দিছে। ডিস্টেন্সের জন্য দেখবা কি নাম লিখে দিছে ডিরেক্টলি। তো এইগুলি কিছু জিও কোড মেনটেন করতে হয়, একদম এক্স্যাক্টলি ওরা যে নামে দিছে ওই নামে যদি আমি না দিই কাজ করবে না। দাঁড়ান আমি ইয়েটাতে যাই একটু, জিও কোড এপিআই ডিরেকশনে গেলেও পাওয়া যাবে মনে হয়, বা ডিস্টেন্সে। হ্যাঁ, জিওগ্রাফিক জায়গার নামগুলোকে এক একটা মানে ছোট ছোট ওরা কোড মেনটেন করে আর কি। ঠিক আছে, যেমন বিডি বললে হয়তো কিছু একটা চেনে, ধানমন্ডি বললে কিছু একটা চেনে, কিন্তু ধানমন্ডির DAN দিলে কিছুই পাবে না সে। ঠিক আছে, ওর কাছে যা আছে ঠিক এক্স্যাক্টলি ওই নামগুলো দিতে হবে। ঠিক আছে, এখানে যেমন ধরেন এটা কি ভ্যানকোভার BC, এর বাইরে আমি যদি কোনো একটা শব্দ লিখি সেই নামে কিছু পাবে না, মানে ওই এলাকায় কিছু পাবে না। এই যে এখানে কিন্তু কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া নাই দেখেন। তো অরিজিন এটা, ডেস্টিনেশন এটা, এখানে একাধিক ডেস্টিনেশন দেওয়া আছে, মোড বাইসাইকেল, ল্যাঙ্গুয়েজ FR কেটে দিলাম। তো এখানে আমি যদি ধরেন এখানে আমি ধানমন্ডি লিখলাম, তারপর এখানে কি লিখবো, মিরপুর লিখলাম, দেখেন কিছু পায় নাই, রেজাল্ট 0। বাংলাদেশ পেছে কিন্তু পায় না না, এটা তো অ্যাড্রেস দেখাচ্ছে যেটা আমি ওই ইয়েতে লিখে দেওয়ার কারণে। ধানমন্ডি 1209 বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তার কাছে এটা আছে হ্যাঁ এটার ইনফরমেশন আছে, ধানমন্ডি শব্দটা আছে তার কাছে, সেই অনুযায়ী নিয়ে আসছে, কিন্তু মিরপুর কিছু পায় নাই। অরিজিনস মিরপুর ধানমন্ডি, কি দিব এই জায়গায়, অন্য কিছু, ধানমন্ডি। এই দেখেন চলে আসছে ধানমন্ডি থেকে কলাবাগানের ডিস্টেন্স। ইন্ডিয়া পেছে ঠিক আছে, তো এখন এখানে কিন্তু আমাদের কিছু করার নেই, ও জিও লোকেশন কলাবাগান নামে ইন্ডিয়ার ওই জায়গা সেট করে রাখছে, এখন এখানে আমাদের কিছু করার নেই। এটা আমি হ্যাঁ ওই তো ধারে কাছে কিছু পায় নাই হয়তো, অথবা কলাবাগান ওদের জিও কোডটা হচ্ছে কে এ দিয়ে এরকম কিছু একটা হতে পারে। এই যে সেম আসছে এখন, এই যে দেখেন ডিস্টেন্স 500 এত কিলোমিটার, 10 ঘন্টা লাগবে হ্যাঁ 524 কিলোমিটার, 10 ঘন্টা লাগবে। মোড তো কিছু বলা নাই, মোড ডিফল্ট কি থাকে আমি জানি না। মোড কি ব্যাস, এবার হেঁটে গেলে 425 কিলোমিটার, কতক্ষণ লাগবে, 3 দিন 14 ঘন্টা লাগবে এখান থেকে ওখানে যাইতে। তো এই হচ্ছে জিও কোড আর কি। তা ওর ওই কোড লিস্ট তাহলে আবার আপনার কাছে থাকা লাগবে, জিমফোনের রস্তিটা পাওয়া যাবে এখানে এটা ওদের কাছে পাওয়া যেতে পারে, কিন্তু কোথায় আছে এক্স্যাক্টলি আমি এখন বলতে পারবো পথ তো বললো না কোন পথে। হ্যাঁ না। পথ না, এখানে ডিস্টেন্স, এপিআইটাই তো ডিস্টেন্সের, এই যে ডিস্টেন্স ম্যাট্রিক্স। না আমরা বলতেছি না Distance matrix। আমরা ফোন করে দিচ্ছি না, মনে করতেছি বাকি হ্যাঁ। যেটা যে হিসাব করলো এটা হবে না যে আর এরোপ্লেনে গেলে তো সময় কমে যাবে। না ডিস্টেন্স মোড বললাম তো, ওয়াকিং, আমি হেঁটে যাবো। ও এয়ারফোন লিখলে এয়ারপ্লেন লিখলে 3 দিন লাগবে এত কিছু না দেখা যায় যখন ভুল দেখে মনে দেখা যায় এয়ারপ্লেন দেখা যায় দেখা যায় যে এভাবে এভাবে কোন রুটে যাবে এটা বলে দেয়। ঠিক আছে? এখন জাস্ট এখান থেকে কেটে নেওয়া হচ্ছে আমাদের কাদেরকে। তো এই প্যারামিটার গুলো আমরা ডাইনামিক্যালি তৈরি করতে হবে আর কি। প্যারামিটার যেটা, প্যারামিটারটা জাস্ট কোডের মধ্যে ডাইনামিক্যালি তৈরি হবে, এভাবে করতে হবে। এখানে কি কিছু করছিলাম? ও না, এটা ইয়ের প্রজেক্টটা, পোয়েম জান্নাতের বোধ না।
আজকে ফিনিশ করে দিচ্ছি হুম? আজকে ফিনিশ করে দিচ্ছি এখন বললাম তো যদি আপনারা চান তাহলে হয়তো আরো একটা যদি চান যে গেট টুগেদার সবাই মিলে আসলেন করে, হ্যাঁ, বা যদি কোনো প্রবলেম সলভিং এর দরকার হয়। প্রবলেম সলভিং এর যে কোনো সময় আসতে তা তো আছে। আপনার এটা সমস্যা কি আছে? ফেসবুকে। আচ্ছা দেখি দেখবো তাহলে। আমি আজকে ফেসবুকে ফোন দিতে আমার লাস্ট কেউ আসে কি লাস্ট দেখে আর আসেনি। আচ্ছা, সার্ভিস কি জিনিস আমরা জানি তো, ব্যাক এন্ড প্রসেস গুলো করে, ঠিক আছে? তো যখন একটা প্রসেস চলতেছে তখন আমি চাচ্ছি ইউজারকে কিছু একটা দেখাবো। সার্ভিসকে মানে সার্ভিস থেকে কি ডিরেক্টলি ডেটা আদান প্রদান করা যায়? সার্ভিস তো পেছনে আমি স্টার্ট করে দিলে অন স্টার্ট কমান্ডে যা লেখা থাকে ওটা স্টার্ট হয়ে গেল, শেষ। ওর থেকে কিছু কিন্তু আনা যায় না। এখন যদি এমন কোনো সিচুয়েশন আসে যে তার সাথে আমার যোগাযোগ করা লাগবে একটু পর, বা তার কাছ থেকে কিছু ডেটা আনবো বা তাকে কিছু দিব, দিলে হয়তো সে তার সার্ভিসের প্রসেস আবার কিছু একটা মডিফাই করবে, আপডেট করবে, এমন কিছু একটা। ধরেন ফেসবুক কন্টিনিউয়াস সে ডেটা নামাচ্ছে, নতুন নতুন নোটিফিকেশন মেসেজ এগুলো নামাচ্ছে। এখন নামানোর পর যখন অ্যাপসটা রান হলো, আমার ইচ্ছা হলো যে অ্যাপস থেকে সার্ভিসে যেগুলো নামায় আনলো এগুলোকে আমি এনে আবার এখানে দেখাবো, সার্ভিসের সাথে কোনো কারণে যোগাযোগ করে, ডেটাবেজে না ডিরেক্টলি। তো সার্ভিসের সাথে যোগাযোগ করতে হলে আমার বাউন্ড সার্ভিস লাগবে আর কি। এখন এটা বোঝাইতে গেলে আমার ঘাম ঝরে যাবে, তারপর আমি ট্রাই করতেছি, যেটা কারণে স্কিপ করেছিলাম এটা। আচ্ছা, তো আমি জাস্ট সার্ভিস যে ক্লাসটা হবে ওখানে এমনিতে একটা মেথড লিখবো যাকে কল করলে কিছু একটা ডেটা আমাকে দিবে, ঠিক আছে? তো মানে আমি সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারলাম এটা বোঝাতে পারলেই তো হলো যে সার্ভিস থেকে আমরা ডেটা আনতে পারলাম। আমি একটা বাটন নিচ্ছি আর সার্ভিস থেকে একটা টেক্সট আনবো, যে কোনো কিছু একটা টেক্সট এনে আমি জাস্ট এখানে শো করাবো। কি আনতে পারি, ডেট টাইম নিয়ে আসি। ঠিক আছে, তো সার্ভিসের জন্য কি লাগে, একটা ক্লাস তো লাগবেই সার্ভিস নামে, নাকি? যেটা আমার সার্ভিস ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে, মানে এক্সটেন্ড করবে। তো ম্যাট সার্ভিস লিখতেছে এটা, যেটা এক্সটেন্ড করতেছে সার্ভিসকে। তো সার্ভিস ম্যান্ডেটরি একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে গিয়ে অন বাউন্ড। আচ্ছা, তো যেহেতু আমাদের বাউন্ড মেথড বলতেছে তার মানে এর আগে আমাদের কিন্তু অন বাইন্ডের কোনো কাজ ছিল না, তাই তো? এখন কিন্তু আমাদের বাইন্ডিং এর দরকার আছে। আমরা চাচ্ছি যে অ্যাক্টিভিটির সাথে সার্ভিসের একটা মানে বন্ধন তৈরি করবো আর কি এখানে, যার কারণে অন বাইন্ড মেথডটাকে ওখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো যেহেতু অনবাইন্ড লাগতেছে, অনবাইন্ড কি রিটার্ন করতেছে? একটা আই বাইন্ডার, ঠিক আছে? তো আমার একটা আই বাইন্ডার মানে বাইন্ডার ক্লাস একটা ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের নিজের মতো করে। একটা ক্লাস নিচ্ছি, আওয়ার লোকাল বাইন্ডার, এক্সটেন্ড করবে যে একটা বাইন্ডারকে। ঠিক আছে, তো এই বাইন্ডারের একটা অবজেক্ট আমি উপরে বানাচ্ছি যেটা সে এখান থেকে রিটার্ন করবে আর কি। বাইন্ডারের একটা অবজেক্ট বানাচ্ছে, আওয়ার লোকাল বাইন্ডার ইকুয়ালস টু নিউ আওয়ার লোকাল বাইন্ডার, আর এটাকে সে এখান থেকে রিটার্ন করে দেবে। খেয়াল করেন যে আমি পরে আবার দেখাবো কার কাছ থেকে কাকে কল করা হচ্ছে, কিভাবে যে সে ঘুরতেছে এখানে।
তো আমি এই পুরো সার্ভিসটাকে ডিরেক্টলি ওখানে ধরেন আমি সার্ভিসের একটা অবজেক্ট বানাতে চাচ্ছি, কারণ সার্ভিসের ভিতর থেকে আচ্ছা এখানে আমি আগে আমার মানে যেটা এখান থেকে নিয়ে যাব আমার ইচ্ছা মতো একটা মেথড লিখে যে মেথডটাকে আমি কল করব, অ্যাক্টিভিটি থেকে কল করব, মানে মূলত বাইন্ডিং এর পর অ্যাক্টিভিটি থেকে তাকে কল করে কিছু একটা ইনফরমেশন নিয়ে যাবো আর কি। তো এখানে আমি এমনি একটা বানাচ্ছি, স্ট্রিং রিটার্ন করবে, স্ট্রিং ধরেন গেট ডেট টাইম নামে একটা মেথড। এটা কিন্তু একদম নিজেদের তৈরি মেথড, ঠিক আছে? এখান থেকে হয়তো রিটার্ন করে দিবে ডেট টাইম ফরম্যাটে কিছু একটা, এটা রিটার্ন করে দিবে। মূলত আমি এই টেক্সটটাকে সার্ভিস থেকে নিয়ে যেতে চাচ্ছি। সার্ভিস থেকে যদি এই টেক্সট নিতে পারি তার মানে আমি অনেক কিছু নিতে পারবো এখানে। এটা আমার নেওয়া হচ্ছে টার্গেট। তো নরমালি কি করব, ম্যাথ সার্ভিসের একটা অবজেক্ট এখানে তৈরি করতে হয়, তারপর ম্যাথ সার্ভিস ডট এই যদি বলি যে গেট ডেট টাইম বলে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা যদি সার্ভিসের মাধ্যমে নিতে চাই তাহলে সার্ভিসকে ডিরেক্টলি নেওয়া যাবে না, মানে ওখানে ডিরেক্টলি অবজেক্ট তৈরি করা যাবে না। আমরা এখানে একটা মেথড লিখতেছি গেট সার্ভিস, এটা আমরা কিন্তু একদম মেথড লিখতেছি এখন পাবলিক, হ্যাঁ এটা আমরা নিজেদের নাম দেওয়া মেথড, এটা কোনো ওভাররাইড বা কোনো বিল্ট ইন কিছু না। এটা একটা লিখতেছি যে এই ম্যাথ সার্ভিসকে রিটার্ন করবে, রিটার্ন ম্যাথ সার্ভিস ডট দিস। তার মানে এখন যদি আমি ওখান থেকে কোনোভাবে এই লোকাল বাইন্ডার ডট ম্যাথ সার্ভিস সরি গেট সার্ভিসকে কল করি, তার মানে আমার এই ম্যাথ সার্ভিস ক্লাসটা গেল না, পুরোটা চলে যাবে না? এটাই কিন্তু আমার দরকার। ওখানে নিউ ম্যাথ সার্ভিস বলে অবজেক্ট তৈরি না করে আমি এই গেট সার্ভিসকে কল করব যে ম্যাথ সার্ভিস ডট দিস, অর্থাৎ এই পুরো ক্লাসটাকে রিটার্ন করব। খেয়াল করেন একটু কিন্তু গোলাচ্ছে ব্যাপারটা, কিন্তু বুঝতে হবে আর কি, আমার কিছু করার নেই। মানে আমি তো পুরোটা রিটার্ন করতে পারি, খালি ওইটুকু রিটার্ন করতে প্যারামিটারটা পুরোটা রিটার্ন। হ্যাঁ পুরো ক্লাসটাকে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে? মানে নিউ ম্যাথ সার্ভিস যদি বলি তাহলে সরাসরি ম্যাথ সার্ভিসের একটা অবজেক্ট তৈরি হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি সার্ভিসের মাধ্যমে আই বাইন্ডারকে ইউজ করে আমি এই গেট সার্ভিসকে কল করব, করলে এই ম্যাথ সার্ভিসের অবজেক্ট তখন যাবে। ডিরেক্টলি আমি নিউ দিয়ে মেমোরিতে দিয়ে দিচ্ছি না জায়গাটা, ঠিক আছে? কিছুটা দেখেন খালি কতগুলো লুপিং হয়, আগাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তো এই পর্যন্ত মোটামুটি আমাদের এখানকার কাজ শেষ। তো এখান থেকে যা কিছু নিব আমি এটা একটু করি। ডেট টাইম যেহেতু নিতে যাচ্ছি, বর্তমান ডেট টাইমটা আমি নিয়ে দেখাবো। তো একটা ক্যালেন্ডার নিচ্ছি, ক্যালেন্ডার সি ইকুয়ালস টু ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স ডট গেট টাইম মিলিস ডট গেট ডেট টাইম মিলিস হচ্ছে কি টাইম স্ট্যাম্পটা রিটার্ন করবে আর কি, সে কাজ করে দিচ্ছে, সরি লং এ রিটার্ন করতেছে, ওকে। আর এখান থেকে আমি রিটার্ন করতেছি সিম্পল ডেট টাইম ফরম্যাট একটা নেই, সিম্পল ডেট ফরম্যাট SDF ইকুয়ালস টু নিউ সিম্পল ডেট ফরম্যাট, এখানে ফরম্যাট বলে দেওয়া যায়। এটা কি জানেন আপনারা নাকি না? আচ্ছা, ডেট ফরম্যাট একটা বানাচ্ছি আর কি, যে কি ফরম্যাটে আমি ডেটটা টাইমটা এখান থেকে নিতে যাচ্ছি। তো প্রথমে ডে 2 ক্যারেক্টারে, তারপর ধরেন আমি 3 ক্যারেক্টারে মান্থ নিতে যাচ্ছি, অর্থাৎ জান ফেব মার্চ এইভাবে যাবে আর কি, 3 ক্যারেক্টার, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 3 ক্যারেক্টার যাবে, 4 ক্যারেক্টারে ইয়ার যাবে, তারপর হচ্ছে আওয়ার যাবে। যদি আমি স্মল লেটারে H লিখি তার মানে হচ্ছে সে 12 ঘন্টায় টাইমটা রিটার্ন করবে, ঠিক আছে? হ্যাঁ, আর ক্যাপিটাল লেটারে লিখলে তখন 24 ঘন্টা টাইম রিটার্ন করবে। তো আমি স্মল লেটারে দিচ্ছি, তারপর একটা কোলন দিলাম, তারপর স্মল লেটারে M দিলাম, মিনিট, কোলন দিলাম, SS সেকেন্ড। যেহেতু আমি 12 ঘন্টা টাইম ফরম্যাট নিয়েছি তার মানে আমার AM নাকি PM এটা দরকার, তাই A পাস হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফরম্যাট বললাম যে আমি কি ফরম্যাটে ডেটটাকে চাচ্ছি। আর এটা হচ্ছে একটা লং ভ্যালু, মানে ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স মানে হচ্ছে মুহূর্ত। এই মুহূর্তটাকে নাও, এটাকে গেট লাইন ইন মিলিস মানে হচ্ছে মিলি সেকেন্ডে কনভার্ট করে তার কাছে দিতে বলছে, যেটা একটা লং ভ্যালু থাকে। 1970 এর জানুয়ারির 1 তারিখ রাত 12:00 থেকে এখন পর্যন্ত কত মিলি সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে টাইম স্ট্যাম্প যেটা এই সিতে রিটার্ন করে। তো এখন এই সি কে আমি এই মানে ডেট টাইমে ফরম্যাটে চেঞ্জ করে দিচ্ছি, SDF ডট ফরম্যাট, এখানে জাস্ট সি কে পাস করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের সার্ভিসের অংশ না,
ঠিক আছে, এটা আমরা ডেট টাইম নিয়ে কাজ করতে গেলে এই কাজগুলো লাগবে সবসময় থাকবে। ক্যালেন্ডার আগে ছিল ডেট, নিউ ডেট দিয়ে আমরা ডেট রিলেটেড কাজগুলো করতাম, কিন্তু ডেট এখন ডিপ্লিকেটেড ফুললি, ডেট বাদ, এখন ক্যালেন্ডার চলে আসছে। এটা অনেক মানে ভালো ভালো কিছু মেথড নিয়ে আসছে আর কি। ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স বললে এই মুহূর্তের একটা অবজেক্ট যায়, মানে টাইম রিলেটেড অবজেক্ট, আর ওটাকে আমি বললাম যে গেট টাইম ইন মিলিস, তার মানে মিলি সেকেন্ডে টাইমটাকে রিটার্ন করো লং ভ্যালুতে সি এর মধ্যে। ঠিক আছে, এটা 1970 এর জানুয়ারির 1 তারিখে রাত 12:00 থেকে এখন পর্যন্ত যত মিলি সেকেন্ড সেটা রিটার্ন করে লং ফরম্যাটে, তো সি তে আসলো। এরপর আমি একটা সিম্পল ডেট ফরম্যাটের একটা আমি অবজেক্ট নিলাম এসডিএফ নাম দিয়ে, এখানে আমি বলেছি ডিডি মানে হচ্ছে ডে মান্থ ইয়ার। এটা কিন্তু অনেক ফরম্যাটের হতে পারে, এটার একটা বিশাল ডকুমেন্টেশন আছে শুধু ফরম্যাট গুলো কি রকম হবে। এখানে ক্যাপিটাল লেটারে ডি দিলে কি হবে, স্মল লেটারে এম দিলে মিনিট হয়ে যাবে, দুইটা দিলে কি হবে, তিনটা দিলে কি হবে। দুইটা দিলে নাম্বারে দিবে, মানে জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 2 এভাবে দিলে। ঠিক আছে, যদি তিনটা দিই তার মানে হচ্ছে 3 ক্যারেক্টার যেহেতু চলে আসছে, তার মানে সে বোঝা গেছে যে অ্যালফাবেটে জান মার ফেব এই ভাবে দরকার হচ্ছে তার। ঠিক আছে, ওই ফরম্যাটে দিবে। তারপর 4 ডিজিটে আমি ইয়ার চাচ্ছি, যদি দুইটা ওয়াই দেই তার মানে হচ্ছে লাস্ট দুইটা ডিজিট দিবে। 2012 সে শুধু 12 রিটার্ন করবে। তারপর হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড, আর এ হচ্ছে এম নাকি পিএম এটার জন্য। যদি এই স্টার ক্যাপিটাল লেটারে দেই তাহলে এম পিএম দরকার নেই, কারণ এটা এমনিতে 24 ঘন্টার ফরম্যাটে রিটার্ন করবে। এখন আমি বললাম যে এই যে ডেট ফরম্যাট, এই ডেট ফরম্যাটে এই টাইমটাকে সাজাও, তার মানে হচ্ছে sdf.format c, এই টাইমটাকে এখন এই ডেট ফরম্যাটে সাজিয়ে দেবে, এটা সে রিটার্ন করবে। তো সার্ভিসে কাজ শেষ। দেখেন কি হলো, অন বাইন্ড যেহেতু আমাদের লাগতেছে, অন বাইন্ডে আমার একটা আই বাইন্ডার রিটার্ন হবে। তো আমি এখানে একটা আই বাইন্ডার বানালাম যেটা বাইন্ডার ক্লাসকে এক্সটেন্ড করবে। এটার ভিতরে আমি একটা মেথড দেখলাম গেট সার্ভিস, বললে সে আমার এই যে ক্লাসটা মূলত অবজেক্ট বানানোর জন্য লাগে এই ক্লাসটাকে রিটার্ন করে দিচ্ছে। তার মানে একটু ঘুরলো কিন্তু। ফার্স্টে যখন আমি ওখান থেকে বাইন্ড করতে যাব তখন এইখানে কলটা আসবে, ও যাবে এই লাইনে, এই লাইন থেকে যাবে এই ক্লাসে, এই ক্লাস থেকে কল হবে মেথডকে, মেথড কল করবে মানে রিটার্ন করবে এই পুরো ক্লাসটাকে। তখন আমার হাতে এই অবজেক্টটা আসবে মূলত। তো আসেন এখানে আমরা কি কি করতে হচ্ছে দেখি। প্রথমে সার্ভিসটাকে বাইন্ড করার দরকার হচ্ছে, তাই তো? প্রথম আমি ম্যাট সার্ভিস একটা অবজেক্ট নিলাম, ইনিশিয়ালাইজ করি নাই কিন্তু, ঠিক আছে, এটা একটা নিলাম। আর ওই সার্ভিসটাকে কল করার জন্য ওটাকে আমি ইন্টেন্ট একটা নিচ্ছি, intent I equals to new intent main activity dot this comma mat service dot class। ঠিক আছে, এর আগে আমরা কি করছিলাম, স্টার্ট সার্ভিস নাকি? এখানে কি করব, স্টার্ট অ্যাক্টিভিটি ছিল অ্যাক্টিভিটি স্টার্ট করার জন্য, স্টার্ট সার্ভিস ছিল আমাদের স্টার্ট সার্ভিসকে স্টার্ট করার জন্য, যেটা অন স্টার্ট কমান্ডকে কল করতো, তাই তো? অন স্টার্ট কমান্ড মেথডটাকে কল করতো। সে যদি ক্রিয়েটেড না থাকে অন ক্রিয়েট কে কল করতো, তাই তো? অন স্টার্ট নাই, অন স্টার্ট কমান্ড আছে। তো সার্ভিসের মধ্যে অন স্টার্ট কমান্ড আছে না? এর আগে আমরা যে কাজ করলাম মানে নরমাল সার্ভিস নিয়ে কাজ করতে গেলে অন স্টার্ট কমান্ড এটা তো থাকতোই সবসময়। তা আমরা এখন স্টার্ট কমান্ড করবো না, মানে স্টার্ট সার্ভিসকে কলই করবো না। এখন আমরা এখন কল করবো বাইন্ড সার্ভিসকে, যেটা অন বাইন্ড কে কল করবে, বাইন্ড সার্ভিস। ঠিক আছে, যেটা এই অন বাইন্ড কে কল করবে। এটা থাকলে কিন্তু সমস্যা নেই, ঠিক আছে, এটা পরে সে নিজে কল করবে। তো বাইন্ড সার্ভিসকে কল করলে এই মেথড কল হয় নরমালি, যেটা রিটার্ন করবে একটা লোকাল বাইন্ডার, এই যে একটা বাইন্ডার মেথডকে কল করে আর কি। আচ্ছা, তো এখানে বাইন্ড সার্ভিসে দেখেন প্যারামিটার গুলো কি কি। ফার্স্টে হচ্ছে একটা ইন্টেন্ট যেটা সার্ভিসটাকে রান করবে, তো ইন্টেন্ট আমরা রেডি করছি আই। এরপরে যাচ্ছে একটা সার্ভিস কানেকশন কন। তো আসেন আমরা এখানে কন দিয়ে দিচ্ছি, কন কি আমরা এখনো জানি না, কনটা বানাই। সার্ভিস কানেকশন, সার্ভিস কানেকশন কন ইকুয়ালস টু নিউ সার্ভিস কানেকশন। ভিতরে দুইটা মেথড, একটা হচ্ছে অন সার্ভিস কানেক্টেড আর অন সার্ভিস ডিসকানেক্টেড। সার্ভিস যখন কানেক্ট হবে তখন কি হবে,
আর সার্ভিসের সাথে যখন আমার বাইন্ডিংটা ছেড়ে দিব তখন কি হবে? কানেক্ট মানে হচ্ছে বাইন্ড করলাম, এখন যখন বাইন্ড করতেছি তখন কি হবে, আর যখন ছেড়ে দিব তখন কি হবে। সার্ভিস কমান্ডে এখানে দেখেন দুটো আসছে, এই যে আমাদের একটা আই বাইন্ডার চলে আসছে। তো আই বাইন্ডার কে মূলত এই বাইন্ডার না, তো আমি এই টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে রিসিভ করব। our local binder, এটা হচ্ছে ম্যাট সার্ভিসের ভিতর থেকে আসতেছে। কারণ OLB our local binder equals to সার্ভিস যেটা প্যারামিটারের মাধ্যমে আসছে, এটা পাস করে দিলাম, যেটাকে কাস্ট করতে হবে। কাস্ট, তাহলে দেখেন কি হলো, আমি এই কানেকশনটা কার কাছে দেখাইছি, দেখেন কানেকশনটা এই বাইন্ড সার্ভিসের সময় দেখালাম, তাই তো? বাইন্ড সার্ভিসের কাছে এই ইন্টেন্টটা আছে যে ম্যাট সার্ভিসটাকে চেনে, বুঝতেছি ম্যাট সার্ভিসটাকে তো চেনে, যেহেতু এই বাইন্ড করার সময় আই কে তো পাস করছি, আর আই এর ভিতরে ম্যাট সার্ভিস আছে, তার মানে ম্যাট সার্ভিসকে এই বাইন্ডার চেনে। তো তার কাছে যখন আমি কনকে কল করলাম তখন প্যারামিটার যে সার্ভিস আসছে এখানে মূলত একটা আই বাইন্ডার আছে যেটা এই ম্যাট সার্ভিসের ভিতরে আছে। তো এই সার্ভিসটাকে আমি একটা ওই টাইপের মানে ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম, এই সার্ভিসটাকে জাস্ট অ্যাসাইন করলাম। খেয়াল করেন কি হলো, জাস্ট অ্যাসাইন হলো, তার মানে কি দাঁড়াইলো, ওটার ভিতরে এটার ভিতরে যে ক্লাস আছে, যে আওয়ার লোকাল বাইন্ডার যে ক্লাসটা, এই ক্লাসের একটা অবজেক্ট এখানে তৈরি হলো না, এই ক্লাসের অবজেক্ট তৈরি হয়েছে। তাহলে এখন এই ক্লাস ডট গেট সার্ভিস বললে তো আমি এই মেথডকে কল করতে পারি, নাহলে এই মেথডকে কল করার আর কোনো ওয়ে নাই আমার কাছে। তাহলে এটা যেহেতু একটা ক্লাস আওয়ার লোকাল বাইন্ডার, এই লোকাল বাইন্ডারের একটা অবজেক্ট এখন তৈরি হয়ে গেছে OLB। তার মানে এখন আমি OLB ডট গেট সার্ভিসকে কল করতে পারতেছি। দেখেন আমার টার্গেটই ছিল এটা, যে আমি গেট সার্ভিসকে তো কল করতে হবে, আর কল করলে সে রিটার্ন করবে কি, একটা ম্যাট সার্ভিস ডট দিস, তার মানে এই ক্লাসটা রিটার্ন করবে। আর এই ক্লাসটা আমি অ্যাসাইন করবো কই, এই যে ম্যাট সার্ভিস আমি নিজে একটা বানালাম একটু আগে, ম্যাট সার্ভিস ইকুয়ালস টু, ঠিক আছে? তো বুঝছেন এটা মানে ডাইরেক্টলি আমরা নিউ ম্যাট সার্ভিস না বলে কিভাবে অ্যাসাইন হলো, ঘুরে পেঁচে যখন বাইন্ড করা হলো তখন এটা আসছে। না, সার্ভিসকে ডাইরেক্টলি করলে মানে কোনো লাভ নেই আর কি, নরমাল ক্লাসের মতো কাজ করবে তখন। একটা ক্লাসকে অবজেক্ট করলে যেরকম হয়তো এরকম হিসাবে কাজ করবে সে। আর সার্ভিসে থাকা অবস্থায় ব্যাকএন্ড প্রসেসের সাথে যদি আমি ইন্টারাকশন দরকার হয় তখন আমার এভাবে পুরো সার্ভিসটাকে রিসিভ করতে হবে, মানে পেছনে যা কিছু ঘটতেছে সব সহজতে আসে। এই জন্য আমি গেট সার্ভিসে কল করার পর পুরো অ্যাক্টিভিটিকে ধরে মানে ক্লাসকে ধরে আমি রিটার্ন করছি, এখন তার কাছে সব আছে। তো কানেকশন গেল, আরেকটা প্যারামিটার কিন্তু আমাদের বাকি, ফ্ল্যাগ। এখানে হচ্ছে কনটেক্সট, এটা আমরা আগেও দেখছি। টিই বুঝলাম না, এটা ওই ইয়ের মতো কনটেক্সটের ভিতরে আছে আর কি। স্টার্ট অ্যাক্টিভিটি যেরকম, এই দেখেন স্টার্ট অ্যাক্টিভিটি এটা যেরকম, তারপর স্টার্ট সার্ভিস এটা যেরকম, বাইন্ড সার্ভিস একই রকম জিনিস আর কি, একইভাবে আছে। হ্যাঁ, বিল্ট ইন আর কি। তার মানে এটা আছে কনটেক্সটের ভিতরে, এই দেখেন কনটেক্সটের ভিতরে আছে সে, বুঝছেন? মানে ও এখানে ডিরেক্টলি অ্যাসাইন করতে ঝামেলা করবে কারণ প্যারামিটারে দিতে হচ্ছে, এগুলি কনটেক্সটের ভিতরে আছে আর কি, বুঝছেন? ওকে, তো এখানে ফ্ল্যাগ দিয়ে দিলাম, কনটেক্সট বাইন্ড অটো ক্রিয়েট। ওকে, এবার আমরা মূল কাজে যাই। আমাদের টার্গেট কি ছিল? আচ্ছা, এখানে একটা দেখেন ইরর দেখাচ্ছে, এটা হচ্ছে সেমিকোলনের জন্য। আমরা অ্যাসাইন করতেছি না সার্ভিস কানেকশন কন ইকুয়ালস টু সামথিং, এই পুরোটা তো যেখানে শেষ হলো এখানে একটা সেমিকোলন দরকার আছে, তাই তো? আচ্ছা, তো আমাদের এখন কানেকশন রেডি, বাইন্ডও হয়ে যাবে সার্ভিস। এখন শুধুমাত্র এখান থেকে ডেটাটা রিসিভ করা হচ্ছে আমার কাজ। গেট ডেট টাইম, এটাকে যদি কল করতে পারি এবং সে ডেট আমাকে রিটার্ন করে দেয় তাহলে আমি টেক্সট ভিউতে সেট করে দিতে পারবো। তো আমাদের বাটন যেটা নিলাম, বাটনে অন ক্লিক ইভেন্টে যাই।
কোত্থেকে নেবে? টাইমটা এটা কি দিব না? সার্ভিস থেকে নেবে, সিস্টেমের সার্ভিসে মানে সিস্টেমের টাইমটা নেবে ডিভাইসে? ডিভাইসে। ঠিক আছে, অন ক্লিকে এই মেথডটা কল হবে। আরে কি আচ্ছা, তো টেক্সট ভিউটারও একটা অবজেক্ট লাগবে, যেহেতু টেক্সট ভিউতে সেট করতে চাচ্ছি। ওর নাম কি? ও ঠিক আছে, তো আমি চাচ্ছি টিভি ডট সেট টেক্সট, ডিরেক্টলি লিখতেছি, বুঝতে অসুবিধা হবে। এখানে এই যে ম্যাট সার্ভিসের ভিতরে তো এই মেথডটা, তাই না? গেট ডেট টাইম, তো ম্যাট সার্ভিস ডট গেট ডেট টাইম। যদি বাটনে ক্লিক করলে সে টাইমটা শো করে, তার মানে হচ্ছে আমরা সার্ভিস থেকে ডেটা নিয়ে আসছি। এই ঘোরানো পেঁচানোর পরে সার্ভিস থেকে ডেটা আসছে। এগুলো হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু, ফেলে দিচ্ছি। কোড কিন্তু বড় না, কিন্তু ওই ঘোরানো পেঁচানো, এখান থেকে ওখানে রিলেশন, ওখান থেকে এখানে আসছে, আবার এটা দেখা যায় ওদেরকে সবাইকে পাঠাই দিচ্ছে, মানে বিশাল রিলেশন আর কি এই জায়গার মধ্যে। হ্যাঁ, তো আমরা একটা জেনিমোশনে যাই। ও, আমাদের আরেকটা বড় কাজ বাকি আছে কিন্তু, পারমিশন না, সার্ভিসকে রেজিস্টার করতে হবে না, অ্যাক্টিভিটির মতো সার্ভিসকে রেজিস্টার করতে হয়। সার্ভিস ডট ম্যাট সার্ভিস। কমান্ড পড়ে গেছে, জেনারেশন আছে তো। আসছে? মানে সিস্টেম কি আমি নাকি? হ্যাঁ, এটা সিস্টেমের টাইম। মানে সিস্টেমটা মামার নামে আমার এডমিশন। এই যে দেখেন, এই যে এখানে খেয়াল করেন দুইটা টাইমটা বাড়লে বাড়তেছে তো। ঠিক আছে, ও কিন্তু সার্ভিস থেকে ডেটা আনলো, ডিরেক্টলি অবজেক্টের মতো না। বা এটা কিন্তু ডেট টাইম শো করানোর জন্য এত কাহিনী করলাম তা কিন্তু না, বুঝতেছিস তো? ও
আমরা যে বিভিন্ন নোটিফিকেশন মানে ডেট টাইম তো আমরা নরমালি বাটনে অন ক্লিক ইভেন্ট টাইম টেক্সট সেট করে দিতে পারি ডিরেক্টলি একটা মেথডের ভিতরে। এটা জাস্ট একটা স্ট্রিং এনে দেখাইলাম আর কি যে ওখান থেকে ডেটা আনতে পারি আমরা। আমরা এই মধ্যে সিস্টেমে অনেকগুলো কাজ করতে পারবো। হ্যাঁ, সিস্টেমে জন্য বিভিন্ন মনে করেন একটা গান বাজতেছে ব্যাকএন্ডে, ঠিক আছে, এখন অ্যাপস বন্ধ করে দিলেন, গান ব্যাকগ্রাউন্ডে বাজতেছে, যখন ঢুকলেন তখন গানটা এই মুহূর্তে কোন জায়গায় আছে সেটা আপনার রিসিভ করা দরকার। তখন ওটার ভিতরে একটা মেথড থাকতে পারে যে গেট পজিশন নামে একটা বললে সে বলে দিল যে অমুক জায়গায় আছে, সাথে সাথে আপনি প্লেয়ারটাকে ওপেন করে ওই জায়গার মধ্যে আপনার কার্সরটা সেট করে দিলেন, ঠিক আছে। তো এখন মানে সার্ভিস থেকে ডেটাটা আপনার আনতে হলো না কোন জায়গায় আছে জানার জন্য, তখন গেট পজিশন বললে হয়তো এখানে একটা মেথড আছে যে ওইখানে যে মিডিয়া প্লেয়ার আছে ওটা থেকে ইনফরমেশনটা দিচ্ছে আমাকে ফেরত, ঠিক আছে। তখন আমি ওই অনুযায়ী সিগবারটাকে ওই জায়গায় বসাই দিলাম, তাই না? এই হচ্ছে বাউন্ড সার্ভিস। ফ্লোটা একটু আরেকবার খেয়াল করেন যদি বুঝতে অসুবিধা হয়। মেইন অ্যাক্টিভিটি, এখানে আমি প্রথমে একটা ম্যাথ সার্ভিস অর্থাৎ আমাদের যে সার্ভিসের ক্লাসটা নিলাম, সাব ক্লাস সার্ভিসের সাব ক্লাস যেটা, এটার একটা অবজেক্ট প্রথমে নিলাম। তো অবজেক্ট ডিরেক্টলি অ্যাসাইন না করে আমরা এখানে কি করলাম, ইন্টেন্ট নিলাম যেটা আমার এই অ্যাক্টিভিটি থেকে ম্যাথ সার্ভিসে ইন্ডিকেট করতেছে। বাইন্ড সার্ভিস বলার সাথে সাথে সে মানে এখানে যাই কিছু বলা রাখি সে এখানে অন বাইন্ড মেথডটা কল হবে। এখানে বাইন্ড সার্ভিসকে কল করলে সে অন বাইন্ডে যাবে, অন বাইন্ড মেথড কল হবে। অন বাইন্ড মেথডে বলা হচ্ছে লোকাল বাইন্ডার নামে একটা অবজেক্টকে রিটার্ন করার জন্য। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে আওয়ার লোকাল বাইন্ডার নামে একটা ক্লাসের অবজেক্ট। তো আওয়ার লোকাল বাইন্ডার যে ক্লাস সেটাতে কি আছে দেখি, এটা এক্সটেন্ড করলো বাইন্ডারকে, যার ভিতরে একটা মেথড আছে নাম গেট সার্ভিস, ঠিক আছে। গেট সার্ভিস কি করে, এই ফুল যে ম্যাথ সার্ভিস ক্লাসটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট রিটার্ন করে দেয়। ক্লিয়ার? তার মানে এখানে যখন আসতেছে ফার্স্টে আসতেছে অন বাইন্ডে যাচ্ছে একটা অবজেক্ট তৈরি করতেছে আওয়ার লোকাল বাইন্ডার ক্লাসের। আওয়ার লোকাল বাইন্ডার হচ্ছে বাইন্ডারের একটা সাব ক্লাস যার ভিতরে একটা মেথড যার কাজ হচ্ছে ম্যাথ সার্ভিস, যে আমার টোটাল যে সার্ভিসের যে সাব ক্লাসটা আছে ম্যাথ সার্ভিস এটাকে রিটার্ন করে দেয় একটা অবজেক্ট। আর বাইন্ড সার্ভিসে কি হচ্ছে, বাইন্ড সার্ভিসে ফার্স্টে আমি ফার্স্ট প্যারামিটার হচ্ছে ইন্টেন্টটা কোথা থেকে কোথায় যাবে, তারপর হচ্ছে একটা সার্ভিস কানেকশন নিঃসন্দেহে একটা অবজেক্ট, যেহেতু সার্ভিস কানেকশন ইকুয়ালস টু নিউ সার্ভিস কানেকশন। এটার ভিতরে ডিফল্ট দুইটা ওভাররাইড করতে হয় দুইটা মেথডকে, একটা হচ্ছে অন সার্ভিস কানেক্টেড আর অন ডিসকানেক্টেড। তো নর্মালি আমরা কানেক্টেড আছে কি না ডিসকানেক্টেড হয়ে গেল কি না এটা যদি চেক করার দরকার হয় সেক্ষেত্রে আমরা একটা বুলিয়ান ভ্যালু মেনটেন করতে পারি, সেটা হচ্ছে বুলিয়ান ইজ কানেক্টেড ইকুয়ালস টু ফলস, ডিফল্ট অবস্থায় ফলস। যদি কোনো জায়গায় দরকার হয় আর কি যে আমরা এই মুহূর্তে কানেক্টেড আছে কিনা আমার জানা দরকার, তো যখন কানেক্ট হলো তখন কানেক্টেড দেখাচ্ছি আর ডিসকানেক্ট হলে এটা ফলস করে দিচ্ছি। তো এটাকে ধরে আমরা বলতে পারবো যে এই মুহূর্তে কানেক্টেড আছে কিনা, মানে বাউন্ড করা আছে কিনা যদি দরকার হয়। তো বাউন্ড করতে আসলে তখন কি করলাম, যখন বাউন্ড করতে আসছি তখন আমরা একটা আই বাইন্ডার আসছে আমার প্যারামিটারে সার্ভিস নামে, এটাকে আমি প্রথমে আওয়ার লোকাল বাইন্ডারের একটা অবজেক্টে অ্যাসাইন করতে চাচ্ছি। আওয়ার লোকাল বাইন্ডারটা কি, ম্যাথ সার্ভিসের ভিতরে আরেকটা ক্লাস, এজন্য এখানে ম্যাথ সার্ভিস ডট আওয়ার লোকাল বাইন্ডার, ঠিক আছে। এটা একটা অবজেক্ট নিলাম OLB, যেখানে এই যে একটা আই বাইন্ডার আসলো এটাকে আমি কাস্ট করে অ্যাসাইন করে দিলাম। কারণ আমার এই অবজেক্টটা যদি ধরতে না পারি তাহলে আমি এখান থেকে গেট সার্ভিসকে কলই করতে পারবো না, এই জন্য বাইন্ড করার পরে আমি এটাকে ধরলাম। তো এখন OLB আসলো, তো যেহেতু OLB আসলো এখান থেকে গেট সার্ভিসকে কল করলে এই ম্যাথ সার্ভিসের যে অবজেক্ট এটা রিটার্ন করে দেবে, সে একটা অবজেক্ট রিটার্ন করবে। অবজেক্টটা আমি রাখতেছি আমার সেই কাঙ্ক্ষিত ম্যাথ সার্ভিস অবজেক্টের ভিতরে, যেটা আমার মূল দরকার, ওখানে অ্যাসাইন করে দিলাম। এরপর আমার জাস্ট যখন যা কিছু করার আগে আমি একটা অন ক্লিক ইভেন্ট মেথড লিখলাম শো ডেট টাইম, যেখানে আমি ম্যাথ সার্ভিস ডট গেট ডেট টাইম হচ্ছে এখানে একটা আমার নিজের প্রয়োজনের একটা মেথড, যে কল করলে কিছু একটা সে আমাকে দিবে। বোঝা গেল? এই বাউন্ড সার্ভিস দিয়ে আর কি কি করতে পারি আমরা? কি করতে পারেন কিন্তু আপনি বের করতে পারবেন, কাজটা কি সেটা বুঝতে হবে। সার্ভিসে আমরা অনেক কিছু রান করি কিন্তু সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারি না, অ্যাক্টিভিটি থেকে রান করতে পারি, স্টপ করে দিতে পারি,
তাই তো নর্মাল সার্ভিস আগের সার্ভিসের কথা যদি চিন্তা করেন অন স্টার্ট অন ক্রিয়েট মানে অন স্টার্ট কমান্ডকে কল করলে সে যদি ক্রিয়েটেড না থাকে অন ক্রিয়েটকে কল করে, তাই তো? তারপর অন ডেস্ট্রয়ে চলে যায়। তো যদি আমার কোনো কারণে ওই সার্ভিস থেকে কিছু ডেটা আনা লাগে বা সার্ভিসকে কিছু দেওয়া লাগে, সেক্ষেত্রে আমার সার্ভিসের একটা অবজেক্ট দরকার, ঠিক আছে? মানে রানিং সার্ভিসের একটা অবজেক্ট দরকার। তার ডিরেক্টলি আমি নিউ অবজেক্ট দিলে কিন্তু মেমোরিতে অ্যালোকেট হয়ে একটা স্ট্যাটিক একটা ভ্যালু হয়ে যায় আর কি। এই জন্য আমার রানিং সার্ভিসের একটা অবজেক্ট দরকার, ওই মানে প্রতি মুহূর্তের আপডেটটা যাতে আমি জানতে পারি। তো তখন আমার এই ঘোড়ায় কাছে ইনফরমেশন দেওয়া লাগছে। তো এটা এখন কি কাজে লাগাবেন এটা আপনি জানেন। আমি একটা এক্সাম্পল দিলাম, মিডিয়া প্লেয়ার সার্ভিসে চলতেছে, আমি অ্যাপস বন্ধ করে দিলাম, গান চলতেছে। যখন আমি ঢুকলাম তখন যাতে আমি আবার জানতে পারি যে সার্ভিসে এই মুহূর্তে কোন জায়গায় আছে, গানটা নিয়ে কোথায় গেল, ওখান থেকে ইনফরমেশন নিয়ে তারপর আমি আবার ইউআই এ যেটা শো করানো দরকার ওটা আমি এবার রিক্রিয়েট করলাম। ক্লিয়ার? দাদা আমার সিস্টেমে সব সার্ভিস চলতেছে অন ব্রডব্যান্ড, সেটা আমরা একটা শো করি এটার সাথে অনেক সিস্টেমের সার্ভিস আমাদের সিস্টেমে যে সার্ভিস চলতেছে সেগুলো আমরা কানেকশন করতে হবে। আমার ফোনে একটা সিস্টেম, কোন সিস্টেমের সার্ভিস? আমার সিস্টেমে যেমন আমার সিস্টেমের ভিতরে অন্য সার্ভিস চলছে, হ্যাঁ, অন্যের সার্ভিস আপনি ইউজ করবেন কি করে? নিজেদেরই করতে হবে। হ্যাঁ, নিজের সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। আপনার তৈরি করা ব্রডকাস্ট গুলো একটা আরেকটার সাথে কন্ট্যাক্ট করতে পারে, সার্ভিস তো পারবে না। ব্রডকাস্ট রিসিভার যেটা, ওটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে হ্যাঁ রেসপন্স করতে পারে, সার্ভিস পাবে না। ব্রাউজারেও এটা অ্যাপ্লাই করে দেয় যে লাস্টে যে ট্যাবগুলি খোলা রেখে বন্ধ করে দিলে হ্যাঁ, ওগুলি ওটা ওপেন করা যায়। এটা সার্ভিসের দিয়ে করা যায় বা এটা তো নরমাল শেয়ার প্রেফারেন্সে করা যায়। শেয়ার প্রেফারেন্স আমি স্টোর করে মানে গেলাম, যখন অন পজে আছি অন পজে আমি সবগুলোকে শেয়ার প্রেফারেন্সে স্টোর করলাম, ঠিক আছে, করে বের হয়ে গেলাম। যখন আসলো শেয়ার প্রেফারেন্স থেকে গেট করে আবার সবগুলো শো করাই দিলাম। এটা নরমালি করা যায়। কিন্তু যদি এমন হয় যে বন্ধ যখন হয়ে গেছে তখনও ডেটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে গানটার ক্ষেত্রে প্রযোজ্য হয় আর কি। যেমন আপনি ট্যাবের কথা যেটা বলেন, ট্যাব কিন্তু ক্লোজ করার সময় যে কয়টা ট্যাব ওপেন ছিল ক্লোজ হওয়ার পরে কিন্তু ট্যাব বাড়বে না কমবে না, স্ট্যাটিক আছে। আমি ফেরত আসার পর ওই স্টেটটাই ফেরত পাবো। কিন্তু যখন সার্ভিসে একটা কিছু রান করলাম তখন কিন্তু সার্ভিসে সে আগাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। এমন না যে আমি ফেরত আসার সময় যখন আমি বেরোয় আসছি তখন যে পজিশনে রেখে আসছি আমি যখন যাবো ওই পজিশনে পাবো, তা তো না। যেহেতু সে নড়বে চলবে, এই জন্য আবার গিয়ে সার্ভিসের কাছ থেকে জানতে হবে, তখন ডেটা আনানোর দরকার আছে। ক্লিয়ার? এখন এই ঘোর পেজ গুলো একবার যদি ইমপ্লিমেন্ট করেন, ঘোর পেজ সব বুঝে যাবেন যে আসলে কোথা থেকে কার কাছে যাচ্ছে। আপনারা কি মানে ক্লাস চাচ্ছেন কিনা বলেন রোববারে, তাহলে আমি আরেকটা ক্লাস এক্সট্রা নিতে পারি। মানে এটা ক্লাসের জন্য না হোক, হয়তো প্রবলেম সলভিং বা এমনি ডিসকাস বা জাস্ট বিদায় করে দেয়। আনইনস্টল করে দেয়, সব আনইনস্টল করে আবার নতুন করে তাও কাজ করে না। এসডি আনইনস্টল করছেন? তাইলে কেন কি করা? কি তাহলে পিসি সমস্যা নাকি? পিসি কি 32 বিটের? 64 বিট। 64 দাও কোন জায়গায় ঝামেলা হচ্ছে। আচ্ছা আমি দেখি তাহলে আজকে দেখে জানাবো। আর গ্রুপে তো আপনারা ফেসবুকের গ্রুপটাতে তো আছেনই। যদি এর মধ্যে আমার কোনো টিউটোরিয়াল বানানো হয় বা যদি দেখানো হয় না এমন কোনো টপিক থাকে, যদি আমি টিউটোরিয়াল বানাই, এগুলি ওখানে আমি শেয়ার দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, চালানো দরকার, কারণ মাঝে মাঝে কমেন্ট সলভিং এর জন্য নষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে, ইউজ করেন। আর নতুন যারা আসবে তাদেরকে আমি অ্যাড করে দেবো এটার মধ্যে, নতুনদেরকে। তাইলে মোটামুটি গ্রুপটা আস্তে আস্তে বড় হবে আর কি। ইউজার বাড়লে ওখানে ডিসকাশন বেশি হবে। এটা সবটাই আমার দোষ, কিছু করার নাই। সারাদিন যে ধকল যায় উপর দিয়ে, এরপর আর সলিউশন দেওয়ার মতো ধৈর্য থাকে না আসলে, বা সময়ও থাকে না। সবচেয়ে বড় কথা দেখাই হয় না, এমন অনেক কিছুই থাকে যে দেখাই হয় না, তারপর না সলিউশন নিয়ে চিন্তা করবো। ওই একটাই কারণ, অন্য কিছু না। মানে প্রবলেম আসে, রেসপন্স আসে কম আর কি।